হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটির উপর সেকেন্ড লেকচার। তো এই লেকচারের মাধ্যমে আশা করি আমাদের এই চ্যাপ্টারের সবগুলো টপিক আমরা কভার করে ফেলবো। তো আমি তোমাদের সাথে থাকছি আব্দুল্লাহ আহাদ, পড়াশোনা করছি বুটেক্সে। তো চলো শুরু করি। তো এটা হচ্ছে আমাদের কয় নাম্বার লেকচার? এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার। তো আমরা টপিকে চলে যাই। তো আমরা এখন পড়বো হচ্ছে শতকরা সংযোজি থেকে কিভাবে আমরা আণবিক সংকেত বের করব। যারা গত ক্লাস করেছি আমরা জানি আমরা গত ক্লাসে কি পড়েছি। গত ক্লাসে পড়েছি শতকরা সংযোজি থেকে কিভাবে আমরা স্থূল সংকেত বের করব। তো এখন আমরা আণবিক সংকেত বের করব শতকরা সংযোজি থেকে। তো ধরো একটা এক্সাম্পল নিলাম যে যেখানে আমাদের কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে কত, আমাদের 92.31%। আর আমাদের হাইড্রোজেনের পার্সেন্টেজ দেওয়া আছে হচ্ছে 7.69%। ঠিক আছে। তো এখন এখানে আমাদের শতকরা সংযোজি দেওয়া আছে, এটা থেকে আমরা বের করব আণবিক সংকেত। তো আণবিক সংকেত বের করার জন্য কিন্তু আমাদের আলটিমেটলি শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত বের করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের আণবিক সংকেত ইজ ইকুয়াল টু হচ্ছে স্থূল সংকেত ইনটু এন, যেখানে এন এর মান হচ্ছে এন সমান সমান কি, এন সমান হচ্ছে আণবিক ভর ডিভাইড বাই স্থূল সংকেত ভর। অর্থাৎ তোমরা যে স্থূল সংকেতটা বের করবা ওটারে আণবিক ভর দিয়া ওটারে ভাগ দিবা কারে, আণবিক ভরে ওইটারই দিয়ে ভাগ দিবা। ঠিক আছে। তো আণবিক ভরটা আবার প্রশ্নে দেওয়া থাকবে, এটার ভাগ দিবা কি দিয়ে, আমাদের স্থূল সংখ্যা যেটা বের করবো ওটার ভর দিয়ে। ঠিক আছে। তো চলো আমরা প্রথমে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমাদের শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত বের করতে হবে। তো এটা আমরা গত ক্লাসে করে এসেছি, এখন আমরা ফার্স্ট ফার্স্ট করে ফেলবো। ঠিক আছে। তো শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত বের করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের কার্বনের জন্য ওর যে পার্সেন্টেজটা দেওয়া আছে, যে শতকরা সংযোজিত দেওয়া আছে, ওইটারে ভাগ দিব কি দিয়ে, ওর পারমাণবিক ভর দিয়ে। কার্বনের পারমাণবিক ভর কত, 12। 12 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমার আস্তে আস্তে 7.69। সেম ভাবে হাইড্রোজেনের যে পার্সেন্টেজটা, এটারে আমরা ভাগ দিব হচ্ছে গিয়ে কি দিয়ে, ওর পারমাণবিক ভর 1 দিয়ে। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর দিয়ে ভাগ দিলে হচ্ছে 7.9। এরপরে 7.69। এরপরে স্টেপ হচ্ছে কি, এরপরে স্টেপ হচ্ছে কি, ভাগ দেওয়ার পর যে ভাগফলটা পাবো, ভাগফলের মধ্যে মানে সর্বনিম্ন ভাগফল নিয়ে আবার কি করব, প্রত্যেকটার ভাগফলের ভাগ দিব। তাই এখানে সর্বনিম্ন একটাই, যে 7.69, এটা নিয়েই ভাগ দিতে হবে। তাহলে কার্বনের ক্ষেত্রে কি আসবে, 7.69 দিয়ে 7.69 ভাগ। আবার হাইড্রোজেনের ক্ষেত্রেও 7.69 দিয়ে 7.69 দিয়েই ভাগ। তো আস্তে আস্তে দুইটার ক্ষেত্রে 1। তো আমরা জানি কি, এখন যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের স্থূল সংকেত, যে আমাদের স্থূল সংকেত হচ্ছে কত, কার্বনের জন্য 1, হাইড্রোজেনের জন্য 1, তাহলে আলটিমেটলি আসতেছে আমাদের সিএইচ। এটা হচ্ছে আমাদের কি স্থূল সংকেত। ঠিক আছে। এখন আমাদের পরের স্টেপে চলে যাব। আমরা যেহেতু আমাদের টার্গেট কিন্তু স্থূল সংকেত বের করা না, আমাদের টার্গেট হচ্ছে কি আমাদের আণবিক সংকেত বের করা। তো এখন বের করব আমরা এন, কারণ কি আণবিক সংকেত ইজ ইকুয়াল টু স্থূল সংকেত ইনটু এন। তাহলে এন দিয়ে স্থূল সংকেত তো পেয়ে গেছি, জাস্ট এন দিয়ে গুণ দিলেই আমরা কে আণবিক সংকেতটা পেয়ে যাব। তো এন এর হচ্ছে কি আণবিক ভর ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে স্থূল সংকেতের ভর। প্রশ্নে এখানে আণবিক ভর দেওয়া আছে, আণবিক আণবিক ভর ইজ ইকুয়াল টু 78 বলা আছে, এটা প্রশ্নে বলা থাকবে, এটা নিয়ে প্যারা খাইও না। ঠিক আছে। তো প্রশ্নে এটা বলা আছে, তো এখন আমরা এন বের করব। তো এন ইজ ইকুয়াল টু 78। ওদিক দিয়ে সিএইচ হচ্ছে আমাদের স্থূল সংকেত, তো এটার ভর কত, কার্বনের জন্য 12, হাইড্রোজেনের জন্য 1, তাহলে হচ্ছে কি আমাদের 13। তাহলে 13 দিয়ে ভাগ, 13 দিয়ে যদি আমি 78কে ভাগ দিই তাহলে আমার আসতেছে কত, 6। তাহলে হচ্ছে আমাদের এখন আণবিক সংকেত, আণবিক সংকেত আণবিক সংকেত ইজ ইকুয়াল টু হচ্ছে কি স্থূল সংকেত আমাদের সিএইচ ইন্টু 6। 6 হচ্ছে কি আমাদের এন এর মান, তাহলে আমার আসতেছে আণবিক সংকেত C6H6। ঠিক আছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের কি, এটার নাম কি জানো, এটার নাম হচ্ছে আমাদের বেনজিন। কি, বেনজিন, যেটাকে আমরা কি এইভাবে প্রকাশ করি। ঠিক আছে। তো এখন আমরা চলো ও, পরের স্টেপে চলে যাই। এখন আমরা কি শিখবো, তো আমরা এখন কি শিখলাম, এমাত্র শিখছি হচ্ছে কিভাবে আমরা শতকরা সংযোজি থেকে আণবিক সংকেত বের করবো। প্রথমে হচ্ছে কি শতকরা সংযোজি থেকে স্থূল সংকেত বের করবো, এবং এন বের করবো, এন দিয়ে গুণ দেবো, আমরা আণবিক সংকেত পেয়ে যাবো। ঠিক আছে। তো এখন আমরা উল্টাটা করব, আণবিক সংকেত থেকে স্থূল সংকেত। হ্যাঁ দেখো, স্থূল সংকেত থেকে আণবিক সংকেতে গেছে কি করছি আমরা, এন দিয়ে গুণ দিছি। তো ওই এনটা দিয়ে ভাগ দিলেই কিন্তু আমাদের কি স্থূল সংকেত ব্যাক পাবো। ঠিক আছে।
তাহলে দেখো প্রথমে কি অনুপাত বের, ধরো যে এই এক্সাম্পলটা নেই, একটা এক্সাম্পল নেই C6H12O6, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের গ্লুকোজ, ঠিক আছে। তো এখন আমি যদি ওর অনুপাত কত, ওর অনুপাত হচ্ছে আমাদের 6:12:6। তো প্রথমে অনুপাত বের করব, আবার কার্বনের জন্য 6, হাইড্রোজেনের জন্য 6, অক্সিজেনের জন্য 6। এরপরে কি বলছে ন্যূনতম অনুপাত নিব। এখন দেখো এখান থেকে যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমি একটা অনুপাত পাইতেছি যে 3:4, 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে 2:4:2 একটা অনুপাত পাইতেছি, কিন্তু এটা আমরা নিব না, কারণ আমরা নিব কি ন্যূনতম অনুপাত, ন্যূনতম অনুপাত। তার মানে আমি যদি 6 দিয়ে ভাগ দিই তাহলে 1:2:1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ন্যূনতম অনুপাত। তো এখন যেটা পাবো এটা আমরা বসাই দিব কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সাথে, তাহলে কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, তাহলে এটা হচ্ছে আলটিমেটলি CH2O। তো এটা হচ্ছে আমাদের কি স্থূল সংকেত, স্থূল সংকেত। তো এইভাবে আমরা স্থূল সংকেতটা বের করে নিব। একটু আগে যেটা বের করছি বেনজিন, বেনজিনের যেমন আমরা স্থূল সংকেত থেকে আণবিক ভর বের করছি, সেভাবে যদি আমরা আণবিক ভর থেকে স্থূল সংকেত বের করার ট্রাই করি, ধরো যে আণবিক ভর কত, সরি আণবিক সংকেত, আণবিক সংকেত হচ্ছে কি C6H6, ঠিক আছে। তো এখন আমরা ওর অনুপাত কত আসতেছে, ওর অনুপাত আসতেছে 6:6। আর এটাকে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ দিলে 2:2 আনতে পারতেছি, তারপর আমরা 2 দিয়ে ভাগ দিলে 3:3 আনতে পারতেছি, কিন্তু আমরা ন্যূনতম অনুপাত নিব। এখন ন্যূনতম অনুপাত কিভাবে পাবো, 6 দিয়ে ভাগ দিলে আমরা 1:1 পাইতেছি, তার মানে আমরা এই 1:1টা এখন বসাবো সি এর সাথে, এইচ এর সাথে, তাহলে আমি পাচ্ছি কত আমাদের CH। এটা কিন্তু ওর আণবিক সংকেত, সরি স্থূল সংকেত ছিল। দেখো আমাদের পূর্বের স্থূল সংকেতটাই পাইছি, যেটা আমরা কি আণবিক সংকেত পাইছি ওইটার সাথে ওইটারে ব্যাক করে আমরা কি পাইছি, স্থূল সংকেতটাই পাইছি। তো এইভাবে আমরা কি বের করে নেবো, আণবিক সংকেত থেকে স্থূল সংকেত বের করে নিব, ঠিক আছে। তো চলো আমরা পরের টপিকে চলে যাই। তো এখন আমরা জানবো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ নিয়ে। এখন রাসায়নিক বিক্রিয়া কি, এখন আমাদের ধরো দুইটা ম্যাটার, দুইটা পদার্থ বিক্রিয়া করতেছে, দুইটা পদার্থ বিক্রিয়া করে একটা নতুন পদার্থ তৈরি করবে, অথবা অথবা ধরো যে আমাদের লিকুইড আর গ্যাসিয়াস বিক্রিয়া করে হয়তোবা আমাদের কি অন্য একটা লিকুইড তৈরি করতে পারে, আবার আমাদের কি সলিড গ্যাসিয়াস বিক্রিয়া করে একটা লিকুইড তৈরি করতে পারে। আবার অনেক সময় কি দুইটা ভিন্ন ধরনের পদার্থ, ধরো মাটি আর পানি বিক্রিয়া করে আমাদের কাদা তৈরি করবে, এভাবে আমাদের কি ম্যাটার চেঞ্জ করতেছে, সবগুলোই কি আমাদের একটা বিক্রিয়া, ঠিক আছে। তো এখন ধরো এখন আমরা কি বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, যে প্রক্রিয়ায় কি রাসায়নিক রাসায়নিক পরিবর্তন ঘটে, অর্থাৎ আমাদের কি রাসায়নিক কিন্তু পরিবর্তন ঘটতেছে, ওর সাবস্টেন্স চেঞ্জ হইতেছে, রাসায়নিক প্রক্রিয়া রাসায়নিক পরিবর্তন ঘটে, সেই প্রক্রিয়াকে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বলে। তো উদাহরণ হিসেবে আমরা যদি নেই, ধরো যে কার্বন সাথে অক্সিজেন বিক্রিয়া করে আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে, এটা আমি র্যান্ডম লিখছি। তো এখন এইভাবে কিন্তু আমাদের বিক্রিয়া করতেছে, তারপর আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে, এখন নতুন একটা গ্যাস তৈরি করছে। কার্বন আর অক্সিজেন কিন্তু আলাদা আলাদা জিনিস, এই জন্যটা বিক্রিয়া করে আমাদের নতুন একটা গ্যাস তৈরি করছে, যেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি এরা কারা, এখন এরা কারা, এখন এদের মধ্যে কিন্তু আমরা একটা ধরো এখন র্যান্ডমলি আমি লিখতে পারতাম কি কার্বন প্লাস অক্সিজেন, এভাবে লিখা, এভাবে অনেক বড় করে লিখতে পারতাম। তো আমি সংকেতে নিয়ে আসছি, তো এগুলো হচ্ছে সংকেত ইউজ করে লিখতেছি। তারপর আমি কি এখানে ওর সাথে ও বিক্রিয়া করে ও তৈরি করতেছে, এটা কি আমি প্লাস চিহ্ন ইউজ করছি। তো এগুলো হচ্ছে কি আমাদের রাসায়নিক বিক্রিয়ার কি একটা বৈশিষ্ট্যগুলা। তো রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ধরনের কি আছে, আমাদের বৈশিষ্ট্য আছে, যেগুলো আমরা ইউজ করে কি যে ওরা যে মানে রাসায়নিক বিক্রিয়ার নিয়ম, মানে রাসায়নিক বিক্রিয়া লিখার বিভিন্ন নিয়ম। ধরো যে আমি যখন বিক্রিয়া লিখবো আমাদের হাইড্রোজেন আর অক্সিজেন মিলা ধরো পানি উৎপন্ন করছে। তো এইখানে ওরা দুজন হচ্ছে উৎপাদ, ওরা কি উৎপাদ, ও হচ্ছে বিক্রিয়ক। তো আমাদের ক্ষেত্রে এখানে একটা নিয়ম হচ্ছে কি, একটা নিয়ম হচ্ছে কি আমাদের উৎপাদগুলা লিখতে হবে আমাদের কোন সাইডে, আমাদের হাতের বাম সাইডে লিখবো আমরা উৎপাদ, আর হাতের ডান সাইডে লিখবো আমরা বিক্রিয়ক, অর্থাৎ যেগুলো তৈরি হবে। আর একটা হাইফেন ইউজ করব যেটা দিয়ে আমরা বুঝাবো যে ওরা দুইটা বিক্রিয়া করে ও ও তৈরি হয়েছে, আর উৎপাদের মধ্যে আমরা একটা প্লাস চিহ্ন ইউজ করব, ঠিক আছে। সেম ভাবে যদি বিক্রিয়ক যদি একের অধিক হয় তাহলে আমরা প্লাস চিহ্ন ইউজ করব। তো এগুলো হচ্ছে নর্মাল বেসিক নিয়ম, এগুলো তোমরা নিজেরাও হয়তো জানো, এগুলো করতে করতে জানবা। আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের এই পদার্থগুলার কোন অবস্থায় আছে ওগুলা কিন্তু আমরা লিখে দেই অনেক সময়, ঠিক আছে। ধরো যে আমরা
বিক্রিয়া লিখলাম যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতেছে অক্সিজেন, তাহলে হাইড্রোজেনটা হচ্ছে গ্যাসিয়াস, সাথে অক্সিজেন যেটা বিক্রিয়া করতেছে ওই অক্সিজেনটাও গ্যাসিয়াস। তো দুইটা বিক্রিয়া করে কি তৈরি করলো, দুই অণু পানি তৈরি করলো, ঠিক আছে। তো এটা কিন্তু আবার লিকুইড। তো আমরা গ্যাসিয়াস, যদি গ্যাসিয়াস হয় পাশে একটা জি লিখবো, যদি লিকুইড হয় পাশে একটা এল লিখবো, যদি সলিড হয় পাশে একটা এস লিখবো। আবার আরেকটা আছে কি, আমাদের কোনো পদার্থকে যদি আমি পানির জলীয় দ্রবণ তৈরি করি, জলীয় দ্রবণ তৈরি করলে ওটাকে বলি হচ্ছে আমাদের অ্যাকোয়াস। কি বলি আমরা, অ্যাকোয়াস সলিউশন। তো ওটাকে আমরা এ কিউ লিখি, এ কিউ। ওটার পাশে কি লিখি আমরা, এ কিউ লিখি। ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এটাকে আমরা লিখবো অ্যাকোয়াস, এটা যেহেতু অ্যাকোয়াস এটার পাশে আমরা এ কিউ লিখবো। একটা জিনিস হচ্ছে কি, আমাদের বিক্রিয়াগুলো কিন্তু সমতা করতে হয়, ঠিক আছে। যখন আমি সমতা করব, ধরো আমি র্যান্ডম লিখলাম এটা, এটা কিন্তু আমি সমতা করি নাই। সমতা মানে কি, সমতা মানে হচ্ছে দেখো এই পাশে আমাদের হাইড্রোজেন আছে দুইটা, এ পাশেও হাইড্রোজেন আছে দুইটা, ঠিক আছে। এখানে অক্সিজেন আছে দুইটা, কিন্তু এখানে অক্সিজেন আছে একটা, তাহলে এটাকে সমতা হয়েছে না, সমতা হয় নাই। এটাকে সমতা করতে হবে। কিভাবে সমতা করব, সমতা করার জন্য আমাদের হচ্ছে কি, দুই পাশে আমাদের পরমাণুগুলোর সংখ্যা আমাদের সেভ করতে হবে। তো ধরো এই পাশে হাইড্রোজেন আছে দুইটা, আমরা বিক্রিয়াটা লিখি, সমতা কিভাবে করি দেখায়। তো এখানে আমাদের পানি তৈরি হবে, এটা আমরা জানি, কিন্তু এখন সমতা হয় না। কিভাবে সমতা করব, তো এখন আমাদের এখানে অক্সিজেন একটা, এখানে অক্সিজেন দুইটা। তো আমরা এটা মেলানোর জন্য করলাম কি, এখানে একটা টু দিলাম, তাহলে এখানে অক্সিজেন দুইটা হইলো, এখানে অক্সিজেন দুইটা হইলো, তাহলে মিলে গেল। কিন্তু এখন দেখো এখানে টু দেওয়াতে হাইড্রোজেন চারটা হয়ে গেছে, কিন্তু এখানে হাইড্রোজেন কিন্তু দুইটা। তো এখানে আরেকটা টু দিই, তাহলে এখানে হাইড্রোজেন চারটা, এখানে হাইড্রোজেন চারটা, এখানে অক্সিজেন দুইটা, এখানেও অক্সিজেন দুইটা, তাহলে মিলে গেছে, তাহলে এটা একটা সমতা হয়ে গেছে। তো যখন সমতা করব, সমতা করলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে যেটা সমতা করা বিক্রিয়া, ওটা আমরা চাইলে কি এভাবেও লিখতে পারি, যে সমতা করলেও মানে সেম ভাবে লিখতে পারি, ব্র্যাকেট হাইফেন দিয়া, আর মানে অ্যারো চিহ্ন দিয়া। তো আরেকটা জিনিস, যদি সমতা করা হয় তাহলে দেখে যাতে বুঝতে পারি, একটা লিখতে পারি সমান সমান চিহ্ন দিয়া লিখতে পারি, তাহলে এটা হচ্ছে কি বুঝাতে হবে যে এটা সমতা করা হয়েছে, ঠিক আছে। আবার অনেকগুলা বিক্রিয়ার ক্ষেত্রে, আমাদের অনেকগুলা বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা তাপ দিই, যখন তাপ দিব তখন আমরা এখানে কি দিব, একটা ডেল চিহ্ন দিব। এই ডেল চিহ্ন দিয়ে আমরা বুঝবো যে আমরা কি করছি, আমরা তাপ দিছি, ঠিক আছে। চল আমরা এখন পরের টপিকে চলে যাই। এরপর আসতেছে বিক্রিয়া সমতাকরণ। এখন বিক্রিয়া সমতাকরণ এটা কি, এইমাত্র যেটা বুঝাইছি এটাই তো বিক্রিয়া সমতাকরণ। জাস্ট কিছু এক্সাম্পল দিয়ে, একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বিষয়টা আর একটু ক্লিয়ার করে নেব। কারণ কি, আমাদের এই কেমিস্ট্রির বেশিরভাগ সেক্টর হচ্ছে কি সমতা করে নিতে হয়। সমতা এসএসসি এইচএসসি দুইটা ক্ষেত্রেই সমতা করে নিলে আমরা হচ্ছে কি ক্যালকুলেশন আমাদের ইজি হবে। কারণ কি সমতা না করলে আমাদের কতটার সাথে কয়টা পরমাণু বিক্রিয়া, দেখো এখানে, এখানে আমাদের হাইড্রোজেনের সাথে অক্সিজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করতেছে দুইটা, এখানে কিন্তু একটা একটা ইউজ করছি আমি, একটা একটা সমতা করার আগে একটা একটা হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে একটা H2O উৎপন্ন করছে। এটা কিন্তু রাইট, এটা রাইট না, এটা রং, ঠিক আছে। আসলে কি, দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন বিক্রিয়া করে দুইটা পানি উৎপন্ন করে, এটা আমাদের কি কারেক্ট, তখন আমাদের ক্যালকুলেশনটা কারেক্ট হবে। আমরা যদি সমতা না করে ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন কারেক্ট হবে না। তার আগে আমাদের সমতাকরণটা ভালোভাবে গ্যাদার করতে হবে, ঠিক আছে। তো আমরা একটা এক্সাম্পল নিই। ধরো একটা বিক্রিয়া নিলাম, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে আমাদের HCl বিক্রিয়া করব, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর আমরা জানি এটা তৈরি করবে হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানি, ঠিক আছে। এখন দেখো এটা কি সমতা করা হয়েছে নাকি করা হয় নাই। যদি দেখি আমরা এখানে অ্যালুমিনিয়াম কয়টা, অ্যালুমিনিয়াম দুইটা, এখানে অ্যালুমিনিয়াম একটা, তার মানে এটা সমতা নাই। বাকিগুলোতেও যদি দেখি, অক্সিজেন তিনটা, এখানে অক্সিজেন একটা, হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন দুইটা, ক্লোরিন একটা, এখানে ক্লোরিন তিনটা, মানে একটা কিছু সমান নাই, ঠিক আছে। তাহলে আমরা এখন এটা থেকে আমরা পরের স্টেপে যাব যে কিভাবে সমতা করা যায়। তো আমরা সমতা করার জন্য কি করলাম, আবার লিখি, একসাথে লেখা যায়, মানে এইখানে লিখে ফেলতে পারি, জাস্ট বোঝানোর জন্য লিখলাম আবার। তো আমরা এখন সমতা করার জন্য কি করব, আমরা এখানে দেখো অ্যালুমিনিয়াম এখানে আছে কয়টা, দুইটা, আর এখানে অ্যালুমিনিয়াম আছে একটা। তো আমরা এখন চাইতেছি সমতা করতে, যেহেতু এখানে দুইটা আছে, আমরা এখানে দুইটা অ্যালুমিনিয়াম চাই, তাহলে ওর আগে একটা টু দিছি। ওর আগে টু দেওয়াতে কি হয়েছে, অ্যালুমিনিয়াম দুইটা হয়েছে, অ্যালুমিনিয়াম দুইটা হয়েছে, তাহলে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম মিলে গেছে। কিন্তু কি হয়েছে দিকে আবার ক্লোরিন কিন্তু ছয়টা হয়ে গেছে, আর এখানে ক্লোরিন মাত্র আমাদের একটা। তো আমরা এটা মেলানোর জন্য পরের লাইনে করলাম কি, এক লাইনেই করে ফেলবা, এটা কিন্তু তুমি এখানেই করে ফেলবা।
জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য লাইন বাই লাইন দেখাইতেছি, ঠিক আছে? তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড H2O, তো এখন কি করলাম, আমাদের যেহেতু ক্লোরিন 6টা হয়ে গেছে আর এখানে ক্লোরিন মাত্র একটা, তারপরে সমতা করার জন্য করলাম কি, ক্লোরিন এখানে 6 দিলাম, তাহলে এখানে ক্লোরিন 6টা হয়েছে, কিন্তু এখানে ক্লোরিন 6টা আছে, তার মানে এটা মিলছে। তাহলে আমাদের অ্যালুমিনিয়াম মিলছে, ক্লোরিন মিলছে, তাহলে এদিকে আবার কি হাইড্রোজেন কিন্তু আমাদের 6টা হয়ে গেছে, আর ওইদিকে হাইড্রোজেন মাত্র 2টা। তো আর পরের স্টেপ লিখলাম না, এখানেই করে ফেলি। তো এখানে যেহেতু হাইড্রোজেন 2টা আর এখানে যেহেতু হাইড্রোজেন 6টা, তাহলে এই পাশ ওই পাশ মেলানোর জন্য এখানে 3টা দিলাম। তো এখানে 3 2 6 হয়েছে, তার মানে এখানেও 6টা হচ্ছে, তার মানে আমাদের হাইড্রোজেনও মিলছে। এখন আমাদের অক্সিজেন, অক্সিজেন কি মিলছে? অক্সিজেনের আগে কয়টা? অক্সিজেন আছে আমাদের 3টা, আবার অক্সিজেন এখানেও আছে 3টা, তার মানে অটো আমাদের অক্সিজেনটাও মিলে গেছে। তাহলে আমাদের অক্সিজেন আলাদা করে মিলানো লাগে না, আমরা যখন হাইড্রোজেন মিলাইছি আমাদের অক্সিজেনটাও মিলে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি সমতা করার পরে। তো এখন দেখো অ্যালুমিনিয়াম 2টা, অ্যালুমিনিয়াম 2টা, ক্লোরিন কয়টা? ক্লোরিন 6টা, ক্লোরিন 3 2 6টা, আমাদের অক্সিজেন 3টা, অক্সিজেন 3টা, হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন 6টা, 3 2 6টা, হাইড্রোজেন মিলে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের সমতা করা একটা বিক্রিয়া। তো এটা হচ্ছে সমীকরণ যেটাতে আমাদের সমতাকরণ করা হয়েছে, আর এটা হচ্ছে সমীকরণ যেটাতে সমতাকরণ করা হয় নাই। তো আমরা কোনটা লিখবো? আমরা এটা লিখবো, কারণ এখানে ক্যালকুলেশন ইজি হবে। ক্যালকুলেশন ইজি বলতে কি বুঝাইছি? ক্যালকুলেশন ইজি বলতে বুঝাইছি আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে 6 অণু HCl বিক্রিয়া করে 2 অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর 3 অণু পানি তৈরি করা, আর এখানে সবগুলো এক অণু এক অণু এক অণু এক অণু দিয়ে রাখছে। তো এটা কি এভাবে করলে কি আমাদের ক্যালকুলেশন কারেক্ট আসবে? আসবে না জীবনও, ঠিক আছে? তো চলো আমরা সামনের দিকে যাই। এখন আমরা করবো হচ্ছে কি বিক্রিয়া থেকে উৎপাদের পরিমাণ আর বিক্রিয়কের পরিমাণ বের করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অনেক কাজে দিবে, বিভিন্ন ক্যালকুলেশন করার জন্য, বিভিন্ন ম্যাথ করার জন্য, সামনে ফিউচারে বর্তমানে সব জায়গায় কাজে দিবে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে করবা, এটা একদম বেসিক জিনিস, কিন্তু বেসিকটা অনেক কাজে দিবে। এই বেসিক জিনিসটা কিন্তু অনেকে পারে না, ঠিক আছে? তো এক্সাম্পল নেই, প্রথম এক্সাম্পলটা হচ্ছে আমাদের 2 অণু, আচ্ছা 2 অণু না নেই, তো সমতা করাটা তোমাদের হাতে কলমে দেখাবো, যে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করছে আমাদের অক্সিজেন। তো ম্যাগনেসিয়ামটা হচ্ছে আমাদের সলিড, আর অক্সিজেনটা হচ্ছে আমাদের গ্যাসিয়াস, বিক্রিয়া করে উৎপন্ন করছে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা হচ্ছে আমাদের আবার সলিড। এখন দেখো এখানে কি সমতাকরণ হয়েছে নাকি হয় না, একবার চেক করো, যে ম্যাগনেসিয়াম একটা, অর্থাৎ ম্যাগনেসিয়াম ঠিক আছে, ঠিক আছে ম্যাগনেসিয়াম ঠিক আছে। অক্সিজেন তো আবার 2টা, কিন্তু অক্সিজেন এখানে একটা, তাহলে অক্সিজেন কি সমতা করার জন্য আমি এখানে যেহেতু 2টা, এখানে 2 2 দিয়ে এটাকে 2 করলাম, তার হলে আবার কিন্তু এদিকে আবার ম্যাগনেসিয়াম কি হয়ে গেছে? ম্যাগনেসিয়ামও 2টা হয়ে গেছে, তাহলে এখানে একটা 2 দিয়ে দেই, তাহলে সমতা হয়ে গেছে, ম্যাগনেসিয়ামও 2টা, অক্সিজেনও 2টা, সমতা হয়ে গেছে, তাহলে এটা আবার সমতাকরণ হয়ে গেছে। এখন দেখো তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের 2 মোল ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 1 মোল অক্সিজেনের সাথে কি কি তৈরি করে? 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা কি করতে পারবো? ক্যালকুলেশন করতে পারবো যে 2 মোল ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে 1 মোল অক্সিজেন গ্যাস, আর 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। এটাকে আমরা আবার কি বলতে পারি? বা এখন ম্যাগনেসিয়ামের ইয়া কত? ম্যাগনেসিয়ামের আমাদের আণবিক ভর কত? আর ম্যাগনেসিয়ামের আণবিক ভর হচ্ছে 24, তার 2 মোল মানে 2টা ম্যাগনেসিয়াম মানে হচ্ছে আমাদের 48 গ্রাম, 48 গ্রাম ম্যাগনেসিয়াম, এটাও বলতে পারি। মানে এটার বদলে কি বলতে পারি? 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে আমাদের 32 গ্রাম, 32 গ্রাম কেন? অক্সিজেন একটার জন্য আমাদের আণবিক ভর হচ্ছে 16, আর 2টার জন্য হচ্ছে আমাদের 32, তাহলে 32 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। 1 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড সমান কত? 1 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড পারমাণবিক আণবিক ভর কত? ম্যাগনেসিয়ামের জন্য 24 আর অক্সিজেনের জন্য 16, তার মানে হচ্ছে 40, তাহলে 2 মোলের জন্য হচ্ছে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তার মানে হচ্ছে কি আমাদের 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে, আবার 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। এটাকে আমরা আবার কি লিখতে পারি? বা এটা লিখতে পারি যে 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার কত? এন্ড অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে কি 6.023 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 23 টি। আমরা জানি যে নর্মালি আমরা হচ্ছে কি কতটি থাকে নর্মালি, যখন আমাদের বেসিকভাবে আমাদের কতটি থাকে? অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যা থাকে। তো অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.023
ইন্টু 10 টু দি পাওয়ার 23t। তাহলে আমাদের যেহেতু 2 মোল মানে 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার টি, যেহেতু 1 মোল তার মানে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23t। যেহেতু 2 মোল তার মানে 2 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23t। তার মানে কি বলতে পারি, 2 ইন্টু 6.023 মানে 2টি অ্যাভোগাড্রো নাম্বারটি বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সাথে কয়টার সাথে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে 2 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, এটা ছাড়া আমি আবার বলতে পারি যেগুলো আমরা শিখছি গত ক্লাসেই শিখছি এগুলা। ঠিক আছে, আবার কি বলতে পারি, বা বলতে পারি 2 ইন্টু, এখন আমরা লিটারে, এটা করছি আমরা মোলে, এটা করছি আমরা গ্রামে, এটা করছি আমি সংখ্যাতে, এটা করবো আমরা লিটারে। 2 ইন্টু 22.4, এগুলো সবগুলো আমরা এসটিপিতে করতেছি যেহেতু, তাহলে 22.4 লিটার ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 22.4, যেহেতু 1 মোল শুধু একটা হবে, 22.4 লিটার অক্সিজেন তৈরি করে 2 ইন্টু 22.4 লিটার ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, তার মানে এটার সাথে এটা বিক্রিয়া করে। এখন দেখো আমি এখানে সুবিধাটা কি, সুবিধা হচ্ছে কি, আমি যখন কোশ্চেন অ্যান্সার করব, বিভিন্ন ধরনের অ্যান্সার করতে পারবো, তখন আমি বলতে পারবো যে ধরো আমরা এখান থেকে এখানে যেতে, ধরো 2 মোল ম্যাগনেসিয়ামের সাথে 2 মোল ম্যাগনেসিয়ামের সাথে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তো এখানে আমি মোল আর অক্সিজেন গ্রামের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছি, আবার গ্রাম আর সংখ্যার মধ্যে একটা সম্পর্ক হবে যে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অক্সিজেন বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। এখানে গ্রাম সংখ্যা গ্রামের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছি, আবার সংখ্যা লিটারের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারবো, আবার গ্রাম লিটারের সম্পর্ক তৈরি করতে পারবো, আবার মোল আবার লিটারের সম্পর্ক তৈরি করতে পারবো। দেখতো দেখতো এখানে মানে অনেক ধরনের কোশ্চেন করতে পারবো, এখানে প্রায় 50+ প্রশ্ন তৈরি করতে পারবো। এই যে একটা সমীকরণ দেখতে পাচ্ছ, এই 4-5টা, এই যে গ্রাম, সরি মোল, গ্রাম, তারপর হচ্ছে কি আবার সংখ্যা আর লিটার, আয়তন, এই 4টা দিয়ে আমরা 50+ প্রশ্ন তৈরি করতে পারবো এখান থেকে। এখানে যে বিভিন্ন ধরনের ইন্টারনাল সম্পর্ক আছে, এই যে ওর সাথে ও, তারপর ওর সাথে ও, বিভিন্ন ধরনের আমি বলতে পারবো যে 48 গ্রামের সাথে 1 মোল বিক্রিয়া করে 80 গ্রাম তৈরি করে, এভাবে এতটিও ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে এত গ্রামের সাথে এত লিটার তৈরি করে, এভাবে আমি কি 50+ প্রশ্ন তৈরি করতে পারবো। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার। না ক্লিয়ার হলো আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একবারে ক্লিয়ার করে ফেলবো। কারণ কি, কারণটা হচ্ছে কি, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট বেসিক। এই বেসিকটা আমাদের যে এসএসসি তে লাগবে এমন না, এসএসসি এইচএসসি পুরো জীবন লাগবে, এইচএসসি এর পরেও তোমার ভার্সিটি লাইফ সব জায়গায় লাগবে। এখানে আমরা একটা বিক্রিয়া নিলাম যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে আমাদের অ্যামোনিয়া তৈরি করছে। এখানে কি সমতা হয়েছে, নাইট্রোজেন 2টা, তো এটা 2টা করলাম, 2 দিলাম, তাহলে নাইট্রোজেন সমান হলো, কিন্তু হাইড্রোজেন 6টা হয়ে গেল। যেহেতু এখানে 2টা আর এখানে 6টা, তার মানে 3 দিয়ে গুণ দিই, তাহলে 3 2 6, তাহলে মিলে গেছে। তো এখন আমরা এটাকে আমরা আগের মতো কি করব, সমীকরণ দাঁড় করাবো। সমীকরণ কি উৎপাদের পরিমাণ বিক্রিয়কের পরিমাণ বিক্রিয়া হতে বের করতেছি। ঠিক আছে, তো এখন আমরা সমীকরণ কিভাবে দাঁড় করাবো, সেম ভাবে কিভাবে, যে 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন তৈরি করতেছে কি 2 মোল অ্যামোনিয়া। তো আবার পরেরটাও লিখে, এগুলো ধুমধাম লিখে ফেলবে, এখন তো আমাদের মুখস্থ হয়ে গেছে। তো নাইট্রোজেনের জন্য হচ্ছে কি আমাদের 14, তো নাইট্রোজেনের 14 হলে 2টা নাইট্রোজেন মানে হচ্ছে আমাদের 28 গ্রাম। 28 গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করা হচ্ছে আমাদের, যেহেতু হাইড্রোজেনের জন্য হচ্ছে কি এক কয়রা 3 2 6, 6 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে হচ্ছে 2 মোল হচ্ছে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়ার জন্য হচ্ছে আমাদের 17 2 34, তো 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি করে। সেম ভাবে যদি আমি এখন সংখ্যা দিয়া বলি যে অ্যাভোগাড্রো সংখ্যাটি এনে নাইট্রোজেন বিক্রিয়া করে হচ্ছে গিয়ে অ্যাভোগাড্রোটির সংখ্যা গুণ 3টি হাইড্রোজেনের সাথে, তৈরি করে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা টি অ্যামোনিয়া। তো এরপরে পরেরটাও লিখে ফেলি যে আমাদের আয়তনেরটা 22.4 লিটার নাইট্রোজেন বিক্রিয়া করে 3 ইন্টু 22.4 লিটার হাইড্রোজেনের সাথে, আর তৈরি করে হচ্ছে আমাদের 2 ইন্টু 22.4 লিটার
অ্যামোনিয়া, ঠিক আছে। তো এই সম্পর্কগুলো দাঁড় করে ফেলবো, যখন আমরা ম্যাথ করবো ধুমধাম দাঁড় করে ফেলবো, তারপর ম্যাথের ইকুয়েশন আমরা ওই নিয়মের মাধ্যমে সলভ করে ফেলবো, ঠিক আছে। তো চলো আমরা এখন সামনের দিকে চলে যাই, কিছু ম্যাথ করি, ঠিক আছে। তো আমাদের এখানে কি বলছে, তো ম্যাথটা কোশ্চেনটা পড়ো। কোশ্চেনটা বলছে কি 3 গ্রাম নাইট্রোজেনের পেতে কত মোল আমাদের অ্যামোনিয়া প্রয়োজন। তো আমরা প্রথমে বিক্রিয়া লিখে ফেলবো। বিক্রিয়া হচ্ছে আমাদের নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করবে আর তৈরি করবে হচ্ছে গিয়ে 2 মোল অ্যামোনিয়া। এটা তো আমরা জানি, ঠিক আছে। না জানলেও আমরা সমতা করে জানা ফেলবো, ঠিক আছে। সমতা না জানলেও আমরা সমতা করে ফেলবো, মুখস্থ না থাকলেও বিক্রিয়া আমরা সমতা করে ফেলতে পারবো, ঠিক আছে। এখন তো আমরা সমতাতে এক্সপার্ট, ঠিক আছে। তো এখন কি বলছে 3 গ্রাম থেকে আমরা মোল, তার মানে এখন সম্পর্কটা দেখো, এখন আমাদের গ্রাম থেকে মোল, গ্রাম থেকে মোলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে, কারণ আমরা এখন আমরা সম্পর্ক সব শিখে ফেলছি। দেখো এখানের মধ্যে ইন্টারনাল যত সম্পর্ক আছে আমরা শিখে ফেলছি। এখন আমরা বের করতে হবে গ্রাম থেকে মোলের দিকে। তো আমরা জানি নাইট্রোজেন কত গ্রাম, নাইট্রোজেন হচ্ছে কি আমাদের এখানে 1 মোল, 3 মোল, 2 মোল, ঠিক আছে। আর নাইট্রোজেন হচ্ছে আমাদের, নাইট্রোজেনের জন্য হচ্ছে 28 গ্রাম। 28 গ্রাম থেকে তৈরি হচ্ছে কয় মোল, 2 মোল। তাহলে এটা আমরা সম্পর্ক জানি। তাহলে আমরা এখন ঐক নিয়ম করবো। ঐক নিয়ম কিভাবে করব, আচ্ছা সরি এখানে তো প্রশ্নটা ভুল লিখছে। প্রশ্নটাতে দেখো এখানে কি করছে, আমরা তো নাইট্রোজেন পাবো না, আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে অ্যামোনিয়া পাবো। নাইট্রোজেন পেতে নাইট্রোজেন তো পাবো না, নাইট্রোজেন ইউজ করব। তো অ্যামোনিয়া 3 গ্রাম অ্যামোনিয়া পেতে হচ্ছে কত মোল নাইট্রোজেন প্রয়োজন। নাইট্রোজেন প্রয়োজন, অ্যামোনিয়া প্রয়োজন কেন হবে, অ্যামোনিয়া তো আমরা তৈরি করব। তো প্রশ্নটা এমন হবে যে এত গ্রাম অ্যামোনিয়া পেতে কত মোল নাইট্রোজেন লাগবে, ঠিক আছে। তো 28 গ্রাম, আর এটা হচ্ছে কি আমাদের 6 গ্রাম, আর এটা হচ্ছে আমাদের 34 গ্রাম, ঠিক আছে। এগুলো আমরা একটু এগিয়ে দেখছি। এখন আবার হচ্ছে কি 3 গ্রাম অ্যামোনিয়া পাবো, আর কত মোল তৈরি করব, কত মোল আমাদের নাইট্রোজেন লাগবে, ঠিক আছে। তো এখন আমাদের এই পাশে রাখবো গ্রামকে, আর এই পাশে রাখবো আমাদের মোলকে। তাহলে আমাদের 34 গ্রাম, 34 গ্রাম অ্যামোনিয়া পেতে নাইট্রোজেন লাগে। যেহেতু আমরা মোলটা বের করব, তাহলে এই পাশে মোলটা রাখবো। কয়টা নাইট্রোজেন লাগে, 1 মোল। তো সুতরাং 1 গ্রাম অ্যামোনিয়া পেতে, ওই নিয়ম সেম জিনিস, আমাদের ছোটবেলার জিনিস, 1/34। সুতরাং আমাদের কয় গ্রাম, 3 গ্রাম। 3 গ্রাম পাইতে হবে, 3 গ্রাম অ্যামোনিয়া পেতে নাইট্রোজেন লাগবে আমাদের 3/34 মোল। তো আমাদের আসবে 0.088 মোল। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। দেখছো আমাদের এই যে সম্পর্কটা শিখলাম, সম্পর্ক শিখার ফলে কি সুবিধা হলো, আমরা এখন যে গ্রাম থেকে কি করছি, মোলে চলে যেতে পারছি, ঠিক আছে। যে আমরা গ্রাম জানি, মোল বের করে ফেলছি, মোল জানি, গ্রাম বের করে ফেলছি, লিটার জানি, সংখ্যা বের করতে পারছি, সংখ্যা জানি, গ্রাম বের করে ফেলতে পারতেছি, ঠিক আছে। আরেকটা ম্যাথ করি। তো এখানে কি বলছে, এখানে বলছে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটি কার্বন ডাইঅক্সাইড অণু উৎপন্ন হবে। এখন আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিই, আমরা বলছি তাপ দিলে হচ্ছে কি একটা ডেল বসবে, যদি তাপ দেই তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে, ঠিক আছে। এখন দেখো ওর জন্য ওর কয় মোল, 1 মোল, ও 1 মোল। এখন সমতা হয়েছে কিনা, ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, অক্সিজেন 3টা, অক্সিজেন 3টা, কার্বন একটা, কার্বন একটা, ঠিক আছে, সমতা আছে। তাহলে ও একটা, তাহলে এগুলো মোল, 1 মোল 1 মোল 1 মোল বিক্রিয়া করতেছে। লিখে ফেলবো আমরা সমীকরণ, লিখে ফেলবো যে আমাদের যে শিখছি একটা সম্পর্ক, ওই সম্পর্কটা আমরা লিখে ফেলবো। তো এখন এইখান থেকে এরপর আমরা লিখবো মোল, লিখছি এবং গ্রাম লিখবো। যে ক্যালসিয়াম ও কার্বনের ক্ষেত্রে দেখো ক্যালসিয়ামের জন্য হচ্ছে আমাদের 40, কার্বনের জন্য হচ্ছে 12, আর অক্সিজেনের জন্য হচ্ছে 16 × 3। এটা আসবে আমাদের 100 গ্রাম। তাহলে এটা হচ্ছে 100 গ্রাম। কার্বন কার্বন ডাইঅক্সাইডের জন্য হচ্ছে গিয়ে 44 গ্রাম, আর ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের জন্য হচ্ছে 40 আর 16 প্লাস 40, তাহলে হচ্ছে আমাদের 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। আর আমাদের যদি সংখ্যার কথা বলি তাহলে হচ্ছে কি, যেহেতু 1 মোল 1 মোল কইরা, তাহলে ও এন এটি
ও এন এটি মানে অর্থাৎ আমার অ্যাভোগাড্রো নাম্বারটি, আর ও এন অ্যাভোগাড্রো নাম্বারটি, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে 20 গ্রাম, তাহলে মানে আমাদের এই পাশে গ্রাম থাকবে, আর যেটা বের করব কতটি বের করবো তার মানে এই পাশে সংখ্যা থাকবে। তাহলে আমাদের 100 গ্রাম, 100 গ্রাম থেকে শুরু করতে হবে। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কয়টি? অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। সুতরাং 1 গ্রাম ডট 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 6.023 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই 100 টি। সুতরাং আমাদের প্রশ্নে কত দিয়েছে? প্রশ্নে 20 গ্রাম থেকে, তো 20 গ্রাম ডট 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 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইড বাই 100 ইন্টু 20। তো এখান থেকে অ্যান্সার কত আসবে? এখান থেকে অ্যান্সার আসবে কত? ক্যালকুলেটর করে দেখি। তো আমাদের আসতেছে হচ্ছে গিয়ে 1.20 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি কার্বন ডাইঅক্সাইড অণু, ঠিক আছে। তার মানে আমাদের 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে আমি পাবো 1.20 10 টু দি পাওয়ার 23 টি কার্বন ডাইঅক্সাইড অণু, ঠিক আছে। তো চলো আমরা পরের টপিকে চলে যাই। আমরা ম্যাথ প্র্যাকটিস এনাফ করে ফেলছি, আমরা এখন একটা লাস্ট টপিক পড়বো, এটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়া। আরেকটা টপিক আছে যে আমাদের মিশ্রণ প্রকৃতি নির্ণয়, দুইটাই হচ্ছে ম্যাথ টপিক না, দুইটাই আমাদের এই দুইটা থেকে আমাদের ম্যাথ আসে, তো এটা একটা আলাদা টপিক তৈরি করে নিয়েছি টাইপ ওয়াইজ। তো ম্যাথ যাতে আমরা ম্যাথগুলো আমাদের বোর্ডে আসলে আমরা পারি, ওই জন্যই তৈরি করে নেওয়া, ঠিক আছে। এখন কথা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়টা কি আর লিমিটিং বিক্রিয়টা কে, এটা জানতে হবে। এখন লিমিট মানে কি? লিমিট দেখো আমাদের বিভিন্ন দোকানে কিন্তু সেল দেয় যে লিমিটেড এডিশন, অর্থাৎ আমাদের এই যে একটা এডিশন বেড়েছে ওইটা কিন্তু লিমিটেড, মানে ওইটা কিন্তু আমাদের এনাফ নাই, কয়েকটা আছে। অর্থাৎ আমাদের অন্যান্য প্রোডাক্ট যদি আমাদের 20-25টা থাকে, আমাদের এই প্রোডাক্টটা আছে 4-5টা, অর্থাৎ আমাদের এই প্রোডাক্টটা লিমিটেড এডিশনে আসছে 4-5টা আসছে, বেশি নাই, ঠিক আছে। তো সেম ভাবে লিমিটিং বিক্রিয়কটাও এমন। বিক্রিয়ক এটা কিন্তু উৎপাদ না, বিক্রিয়ক। বিক্রিয়ক মানে বিক্রিয়া করতেছে, যে যে আমাদের বিক্রিয়া করতেছে। তো লিমিটিং বিক্রিয়কটা এমন যাকে যে বিক্রিয়া করা অবস্থায় মানে লিমিটেড নাই, অল্প আছে, কম আছে, যে শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। ধরো আমি এক্সাম্পল নেই, ধরো পাত্র, ওরা হচ্ছে কি বিক্রিয়কের পাত্র, আর এটা হচ্ছে উৎপাদের পাত্র। তো আমাদের বিক্রিয়কে আছে 28 গ্রাম নাইট্রোজেন, আর আমাদের আরেকটা আছে বিক্রিয়ক যে 6 গ্রাম হাইড্রোজেন, 6 না 10 গ্রাম হাইড্রোজেন, আর তৈরি হবে আমাদের 34 গ্রাম অ্যামোনিয়া, আর 4 গ্রাম হাইড্রোজেন। এখন আমরা জানি কি, আমরা একটু আগে পড়ছি যে দেখো 28 গ্রামের সাথে 6 গ্রাম বিক্রিয়া করে 34 গ্রাম তৈরি করে, অর্থাৎ আমাদের এমন নাইট্রোজেন লাগবে 28 গ্রাম, অক্সিজেন হাইড্রোজেন লাগবে হচ্ছে 6 গ্রাম, আর আমাদের অ্যামোনিয়া তৈরি হবে 34 গ্রাম। 28 গ্রাম 6 গ্রাম, ঠিক আছে। এখন দেখো 28 গ্রাম আছে, 6 গ্রাম নয় 10 গ্রাম আছে, তার মানে ও 28 গ্রাম বিক্রি করবে, 6 গ্রামের সাথে তৈরি করবে 34 গ্রাম। বাকি 4 গ্রাম, এই যে ও এখানে 6 গ্রাম ইউজ করছে, বাকি 4 গ্রাম এখানে পড়ে থাকবে। তো আমাদের 4 গ্রাম পড়ে থাকছে। এখন দেখো বিক্রিয়া শেষে, সুতরাং অবশিষ্ট কে? অবশিষ্ট আছে কে? অবশিষ্ট মানে রয়েছে কে? অবশিষ্ট কে রয়েছে? অবশিষ্ট রয়েছে আমাদের হাইড্রোজেন। আর শেষ হয়েছে কে? সুতরাং শেষ হয়েছে, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে কে আমাদের? শেষ হয়ে গেছে হচ্ছে নাইট্রোজেন। তো যেটা শেষ হয়ে গেছে ওইটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। যেটা শেষ হয়ে গেছে ওইটা হচ্ছে আমাদের কি? লিমিটিং বিক্রিয়ক। বিষয়টা একবার বোঝা ট্রাই করো। লিমিটিং মানে হচ্ছে লিমিটেড, ও অনেক বেশি নাই,
28 গ্রাম 28 গ্রামই দিছে, আমার 28 গ্রাম লাগবে 28 গ্রামই দিছে, ও লিমিটেড, ও কিন্তু বিক্রিয়া শেষে অবশিষ্ট নাই, ঠিক আছে। আর আমাদের হাইড্রোজেন কি হচ্ছে, বিক্রিয়া শেষে 4 গ্রাম অবশিষ্ট আছে, তার মানে ও কিন্তু লিমিটেড না, ও এক্সেস আছে। বিষয়টা ক্লিয়ার, যে আমাদের যে প্রোডাক্টার বলছে যে আমাদের দোকানগুলোতে যে লিমিটেড এডিশন বের করে, যে লিমিটেড এডিশন মানে কি আমাদের এনাফ প্রোডাক্ট নাই, মানে অল্প আছে, ও ও ওই যেটা এডিশন বেরোচ্ছে ওটা কম, আর অন্যগুলো অনেক এক্সেস আছে, তো যেটা কম থাকবে ওটা হচ্ছে আমাদের লিমিটেড। তো সেম ভাবে এই বিক্রিয়াটাতে আমাদের নাইট্রোজেন লিমিটেড দিছে, অর্থাৎ নাইট্রোজেন কিন্তু অ্যাক্সেস দেয় না, যেটা লাগবে ওটাই দিছে, তো ও হচ্ছে লিমিটেড, ও শেষ হয়ে গেছে, ও বিক্রিয়া করে অবশিষ্ট নাই, আর অবশিষ্ট যেটা আছে ওটা লিমিটেড না, ওটা হচ্ছে অবশিষ্ট রয়েছে, আর অবশিষ্ট যেটা থাকবে না ওটা হচ্ছে কি আমাদের লিমিটেড। তো আমরা লিমিটেড বিক্রিয়ক বের করতে হবে, প্রশ্ন করে যে এটার মধ্যে লিমিটেড বিক্রিয়ককে অথবা বের করো, তো আমরা কিভাবে বের করবো, যেটা অবশিষ্ট থাকবে ওইটা বের করে নিব, তাহলে আমরা বুঝবো যে যেটা অবশিষ্ট আছে ওইটা বাদে বাকিটা হচ্ছে কি লিমিটেড বিক্রিয়ক, অথবা অনেক সময় ওইটা বের করে নিব যে কোনটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো চলো আমরা একটা ম্যাথের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে নিই। পেন কাজ করতেছে না। পেনটা কাজ করতেছে না, সরি। তো দেখো, প্রশ্ন লিখি। আমাদের পাত্র দেওয়া আছে দুইটা, এটা হচ্ছে কি বিক্রিয়ক, এখানে আছে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে আছে হচ্ছে আমাদের 6 গ্রাম এসিএল। তো বিক্রিয়া করানো হলো, তো বিক্রিয়া করাইলে যেটা তৈরি হবে বলছে হচ্ছে এটা এ পাত্র, এটা বি পাত্র। তো আমাদের কোশ্চেনে বলছে এ ও বি পাত্রকে পাত্রকে একত্রে মিশ্রিত, মানে আমরা মিক্স করব, মিশ্রিত করলে কোনটি কোনটি লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। জিনিসটা মাথায় রাখবা, যেটা শেষ হয়ে যাবে ওইটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক, যেটা অবশিষ্ট থাকবে ওইটা কিন্তু লিমিটিং বিক্রিয়ক না, যেটা শেষ হয়ে যাবে এটা মাথা সেট করো, যেটা শেষ হবে ওটা লিমিটিং বিক্রিয়ক, যেটা অবশিষ্ট থাকবে ও লিমিটিং বিক্রিয়ক না, যেটা শেষ হবে ওইটা লিমিটিং বিক্রিয়ক, কারণ কারণ হচ্ছে ও লিমিটেড, লিমিটেড এর জন্য শেষ হয়ে গেছে। বিষয় লজিক, একদম লজিক দিয়ে মনে রাখবা, ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই। তো এখন আমরা বিক্রিয়া করাবো কার মাধ্যমে, কার মধ্যে NOH আর হচ্ছে HCl বিক্রিয়া করে আমাদের তৈরি করবে কি NaCl, অফকোর্স NaCl আর H2O। এখন এখানে সমতা হয়েছে, সমতা হয় না, কারণ এখানে হাইড্রোজেন দুইটা আছে, এখানে হাইড্রোজেন একটা আছে, তো সমতা করার জন্য দিলাম আমি এখানে 2। তো এখানে কি হয়ে গেছে হাইড্রোজেন কি হয়ে গেছে, এখানে হাইড্রোজেন হ্যাঁ ঠিক আছে, ও সরি সরি, সমতা তো আছেই, হাইড্রোজেন এখানে দুইটা, এখানেও হাইড্রোজেন দুইটা, এখানে একটা এখানে একটা, সমতা করাই আছে, এটা সমতাই, সরি। এরপর দেখো, তো আমরা এখন দেখো এখানে 1 মোল বিক্রিয়া করছে, 1 মোলের সাথে 1 মোল তৈরি করতেছে NaCl, 1 মোল পানি তৈরি করতেছে। তো এটা হচ্ছে গিয়ে সোডিয়ামের জন্য হচ্ছে 23, আর হাইড্রোজেনের জন্য 1, তার মানে হচ্ছে 23 প্লাস 1 24, আর অক্সিজেনের 16, টোটাল হচ্ছে 40 গ্রাম। তো ওর আণবিক ভর হচ্ছে 40 গ্রাম, আর এখানে হচ্ছে ওর জন্য 1 আর ওর জন্য 35.5, ওর মানে হচ্ছে 36.5 গ্রাম। আর ওর হচ্ছে গিয়ে আমাদের সোডিয়ামের জন্য হচ্ছে গিয়ে 23 23 প্লাস 35.5, আর ওর হচ্ছে গিয়ে গ্রাম, আর ওর হচ্ছে গিয়ে পানির তো আমাদের ইজি, পানি হচ্ছে 18 গ্রাম। তো এখন আমাদের কি বের করতে হবে, কোনটা লিমিটিং বিক্রিয়ক, কোনটা লিমিটিং বিক্রিয়ক মানে যেটা শেষ হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে যেহেতু 2 গ্রাম দেওয়া আছে NaOH আর 6 গ্রাম দেওয়া আছে আমাদের সোডিয়াম HCl, ঠিক আছে, 6 গ্রাম HCl দেওয়া আছে। এটার ক্ষেত্রে এই যে বিক্রিয়াটা, যেটা মেন বিক্রিয়া, এটা অনুযায়ী কিন্তু এটা হচ্ছে কি আমাদের প্রাইমারি একদম
মানে স্ট্যান্ডার্ড বিক্রিয়া, যেখানে আমাদের 40 গ্রামের সাথে যদি বিক্রিয়া করবে 36.5 গ্রাম, তৈরি করবে হচ্ছে 23+35.5 গ্রাম, ঠিক আছে। তো এটা কত, এটা হচ্ছে কি আমাদের 23 68 58.5, ঠিক আছে। তো এখন এটা তৈরি করবে, তো এটা হচ্ছে আমাদের একদম কি স্ট্যান্ডার্ড, এটা আমাদের স্ট্যান্ডার্ড মাইনা চলবে, ঠিক আছে। এখন দেখো এখানে কি করছে, আমাদের সোডিয়াম কিন্তু এখানে বেশি আর এখানে সোডিয়াম কম। তো এখানে একটা পার্সেন্টেজ, এটা কিন্তু একটা সম্ভাবনা আছে যে সোডিয়াম কিন্তু বেশি হওয়ার কথা, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে বেশি, মানে বেশি বিক্রি করছে 40 গ্রাম আর ও 36, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের দিছে 2 গ্রাম আর ও দিছে 6 গ্রাম, মানে ওর বেশি দিছে। তার মানে কমন সেন্সে কিন্তু এটাই বলতেছে যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড হয়তো বা কি হইতে পারে, লিমিটিং বিক্রিয়ক হইতে পারে। তো আমরা তাও কিন্তু রিস্ক নিব না, আমরা ম্যাথটা করবো কিভাবে, ম্যাথটা করে সলিউশন বের করবো। তো এখন দেখো 40 গ্রাম, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 36.5 গ্রাম HCl, ঠিক আছে। এখন আমরা উল্টা দিক থেকে যাব, ঠিক আছে। তো সুতরাং 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সাথে ডট 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 বিক্রিয়া করে 36.5 ডিভাইড বাই 40 গ্রাম HCl। সুতরাং আমাদের প্রশ্ন দেওয়া আছে কি 2 গ্রাম, 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 36.5 ইন্টু 2 ডিভাইড বাই 40 গ্রাম HCl। এখন আমরা এখন যেটা পাবো এটাই কিন্তু অতটুকু কিন্তু বিক্রিয়া করার কথা, বাকিটুকু বিক্রিয়া করবে না। 2 গ্রামের সাথে ততটুকু বিক্রিয়া করবে, বাকিটুকু বিক্রিয়া করবে না। এখন আমরা দেখি ক্যালকুলেটর করে কত আসে। তো এটা আসতেছে আমাদের 1.825 গ্রাম HCl, অর্থাৎ আমাদের 2 গ্রাম, যে 2 গ্রাম দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই 2 গ্রামের সাথে বিক্রিয়া করবে HCl কতটুকু, 1.825, এর বেশি কিন্তু বিক্রিয়া করবে না। কারণ কি আমাদের 40 গ্রামের সাথে বিক্রিয়া করে 36.5 গ্রাম, অর্থাৎ আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমাদের HCl এর পরিমাণ একটু কম হবে, হালকা কম হবে। এখানে যেহেতু 40 গ্রাম থেকে হালকা কম 36.5 গ্রাম, 2 গ্রাম থেকে কম 1.825, জীবনও আমাদের 6 গ্রাম কিন্তু বিক্রিয়া করবে না, পুরোপুরি 6 গ্রাম বিক্রিয়া করবে না। তাহলে কি হবে, তাহলে অবশিষ্ট থাকবে, কে অবশিষ্ট থাকবে, ও যদি এতটুকু বিক্রিয়া করে 6 গ্রাম থেকে বিক্রিয়া করছে 1.825 গ্রাম, আর বাকিটুকু কি অবশিষ্ট থাকবে, আর যেটা অবশিষ্ট থাকবে ওইটা বাদে বাকিটা হবে আমাদের লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক কে কে সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড 2 গ্রাম কিন্তু বিক্রিয়া করে ফেলতেছে। দেখো কিন্তু মানে সোডিয়াম HCl বিক্রিয়া করবে কি, HCl বিক্রিয়া করবে 1.825 গ্রাম, কিন্তু HCl দেওয়া আছে, কত, দেওয়া আছে আমাদের 6 গ্রাম। সুতরাং HCl অবশিষ্ট থাকবে, কয় গ্রাম, 6 - 1.825 গ্রাম। তো এটা আসতেছে কত আমাদের, এটা আসতেছে 4.175 গ্রাম HCl। তো এটা আমাদের অবশিষ্ট থাকবে, তো অর্থাৎ বিক্রিয়াতে এটা পড়ে থাকবে, বিক্রিয়া হবে কিন্তু যতটুকু বিক্রি হবে এর বাইরে আমাদের HCl পড়ে থাকবে। তো আমাদের সুতরাং আমাদের কি NaOH পড়ে থাকবে, NaOH পড়ে থাকবে না, NaOH সম্পূর্ণ বিক্রিয়া করবে, NaOH কি করবে, সম্পূর্ণ বিক্রিয়া করবে, সম্পূর্ণ বিক্রিয়া করবে। তাই NaOH লিমিটিং রিএজেন্ট, অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সার পাইলাম কে, লিমিটিং বিক্রিয়ক কে, লিমিটিং বিক্রিয়া হচ্ছে আমাদের NaOH। কারণ কি NaOH বিক্রিয়া করে শেষ হয়ে যাইতেছে, ওকে অবশিষ্ট থাকতেছে না, ও মানে লিমিটেড, ও 2 গ্রাম আছে, 2 গ্রাম বিক্রিয়া করে ফেলছে শেষ, ও আর নাই, ও লিমিটেড এডিশনে আছে, লিমিটেড এডিশন সেল হয়ে গেছে গা, ঠিক আছে। কিন্তু আমাদের HCl পড়ে আছে, তো HCl অবশিষ্ট থাকবে, ও লিমিটেড না, ও
এক্সেস পড়ে আছে। তো এখানে আমরা বুঝলাম যে এই বিক্রিয়াটাতে আমাদের লিমিটিং রিএজেন্ট হচ্ছে আমাদের NaOH, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? লিমিটিং বিক্রিয়ক বের করতে বললে সবগুলা ম্যাথ কি এখন পারবা? জাস্ট এখন তুমি যদি উল্টাভাবে করতা তুমি অ্যান্সার পাইতা। তুমি যদি HCl-টাকে পাশে রাখতা দেখতা যে আমাদের NaOH লাগবে হচ্ছে কি অনেক বেশি, ওই অত বেশি NaOH এখানে নাই, অর্থাৎ 6 গ্রামের জন্য অনেক বেশি NaOH লাগবে, ওই NaOH এখানে নাই, তার মানে হচ্ছে আমাদের NaOH হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তুমি উল্টাভাবে করলো ম্যাথটা সেম হবে, আবার এই আমি যেমনি করছি এভাবে করলো ম্যাথটা সেম হবে। ওটা তোমার জাস্ট কি ওই ওই নিয়মের পার্থক্য, আর কিছু না। তো আশা করি লিমিটিং বিক্রিয়া বের করা ম্যাথ তোমার আর কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? তো এখন আমরা মিশ্রণ প্রকৃতি বের করব। এখন ধরো সেম সেম বিক্রিয়া, সেম জিনিস, ধরো 1 মিনিট, ধরো এই সেম জিনিস আমাকে বললো যে মিশ্রণের প্রকৃতি বের করো, কি করবা? মানে ম্যাথটা তুমি, আমি তো তোমাকে বলবো যে তখন তুমি লিমিটিং বিক্রিয়াটাই করলা, লিমিটিং বিক্রিয়া যেমনি বের করছো এমনি তুমি ম্যাথটা করবা, ঠিক আছে? যে প্রসেস একটু আগে করছি এই প্রসেস একটু করলা, করার পরে পাইলা কি লাস্টে HCl পড়ে আছে, বিক্রিয়া শেষে কে পড়ে আছে? HCl অবশিষ্ট। তো বিক্রিয়া শেষে HCl অবশিষ্ট, তার মানে কি বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে কি মানে আমাদের কি মিশ্রণের প্রকৃতি কি? সুতরাং মিশ্রণের প্রকৃতি কি? প্রকৃতি অ্যাসিডিক, অ্যাসিডিক বা অম্লত্ব, ঠিক আছে? অম্ল, অ্যাসিডিক অথবা অম্ল। এখন কি প্রকৃতি কয় রকম হবে? প্রকৃতি, মিশ্রণের প্রকৃতি কি হবে? মিশ্রণের প্রকৃতি হবে হচ্ছে আমাদের অ্যাসিডিক হবে, অ্যাসিডিক হবে অথবা ক্ষারীয় হবে অথবা নিরপেক্ষ হবে, নিরপেক্ষ, অর্থাৎ ওটা মানে অ্যাসিডও না ক্ষারীয় না, অর্থাৎ আমাদের একদম পানির মতো, ঠিক আছে? তো এখন দেখো, তো এখন দেখো আমরা কিভাবে বের করব মিশ্রণের প্রকৃতি, কিভাবে বের করব মিশ্রণের প্রকৃতি? সেম অ্যাজ লিমিটিং, লিমিটিং বিক্রিয়কের, বিক্রিয়ক বের করার প্রসেসে, প্রসেসে, অর্থাৎ তুমি যে প্রসেসে লিমিটিং বিক্রিয়ক বের করবা ওই প্রসেসেই তুমি কিন্তু মিশ্রণের প্রকৃতি বের করবা। দেখো প্রত্যেকটা ম্যাথেই তুমি কিন্তু পাবা যে ধরো আমাদের এখানে HCl অবশিষ্ট থাকছে, তুমি অথবা হইতে পারতো যে এই বিক্রিয়াটাতে আমাদের NaOH অবশিষ্ট, তো NaOH অবশিষ্ট হলে বলবা কি বিক্রিয়াটা ক্ষারীয়। হইতে পারে যে কিছুই অবশিষ্ট নাই, দুইটাই সেম পরিমাণ দিছে, মানে আমাদের এনাফ পরিমাণ দিছে, দুইটা বিক্রিয়া করে আমাদের এনাফ বের করছে যে কেউ অবশিষ্ট ছিল না, তার মানে হচ্ছে বিক্রিয়া নিরপেক্ষ, অর্থাৎ আমাদের অ্যাসিডও না ক্ষারীয় না, আমাদের বিক্রিয়া হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ, ঠিক আছে? তো এখন মিশ্রণের প্রকৃতিটা বের করতে পারবা একদম সেম টু সেম আমাদের লিমিটিং বিক্রিয়কের মতো। তো সেম আমরা যেভাবে বের করব, যে লিমিটিং বিক্রিয়ক আমরা বের করছি কোনটা অবশিষ্ট বের করছি, তো সেম এটার ক্ষেত্রে কোনটা অবশিষ্ট বের করলে আমরা বুঝতে পারবো যে কি অ্যাসিড অবশিষ্ট না ক্ষার অবশিষ্ট না কিছুই অবশিষ্ট না। যদি অ্যাসিড অবশিষ্ট হয় বিক্রিয়া অ্যাসিডিক, যদি ক্ষার অবশিষ্ট হয় বিক্রিয়া ক্ষারীয়, আর যদি কিছুই অবশিষ্ট না থাকে তাহলে বিক্রিয়া হচ্ছে কি আমাদের নিরপেক্ষ। আশা করি মিশ্রণের প্রকৃতি তোমরা বের করতে পারবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে। এই চ্যাপ্টারের মধ্যে আর ইম্পর্টেন্ট কিছু নেই, একদম বেসিক থেকে তোমাদেরকে কিন্তু আমরা অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার করে দিছি। এটা এই বেসিকটা যদি তুমি এই ক্লাসটা যদি ভালোভাবে করো, গত ক্লাসটাও ভালোভাবে করো, গত ক্লাস থেকে আমি মনে করি এই ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট। এই ক্লাসে যে বেসিকগুলো ইউজ করছি এই বেসিকগুলো তোমার মানে লাইফ টাইম কাজে লাগবে। তুমি যে আমাদের এই এসএসসি দিবে, এইচএসসি দিবে আর ভার্সিটিতে যাবা সব জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? তো আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা করবা আর ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।